আলাইকুম। NIEVS আয়োজিত হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আছি মুক্তারা শারমিন, সহকারী শিক্ষক, বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিরাম চিহ্ন, যেটি তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে বিরাম চিহ্ন যে আলোচনা করছি তার আগে দেখে নেই যে আজকের পাঠ নম্বর কত এবং বাড়ির কাজ নম্বর কত। আজকের পাঠ নম্বর 9 এবং বাড়ির কাজ নম্বর 9। আর এখানে দেখো বিরাম চিহ্ন। আমি সব প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে গ্রিন কালি দিয়ে আন্ডারলাইন করে রেখেছি। আর বিরাম চিহ্ন তোমাদের ক্লাসে এর মধ্যে আলোচনা হয়ে গিয়েছে লাইভ ক্লাসে, আর ইউটিউব ক্লাসে নতুন যাচ্ছে, কিন্তু তোমরা এই বিরাম চিহ্নের সাথে পরিচিত। তোমরা জানো যে বিরাম চিহ্ন কেন ব্যবহার হয়, বিরাম চিহ্নটা কি। বিরাম চিহ্নটা মূলত একটা সংকেত বা চিহ্ন। তোমরা সবাই জানো যে বিরাম চিহ্ন মূলত একটা সংকেত বা চিহ্ন, যেটা সবসময় বাক্যের মধ্যে বসে। মূলত বিরাম চিহ্নের মূল কাজটা হচ্ছে বাক্যের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাটা। বাক্যে যদি বিরাম চিহ্ন না বসে তাহলে সেই বাক্যটা হচ্ছে শৃঙ্খলা রক্ষা হয় না বাক্যের মধ্যে, এবং অর্থ ঠিকঠাক মতো প্রকাশ পায় না। সাথে সাথে বিরাম চিহ্নের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বিরতি নেওয়ার জন্য বা শ্বাস নেওয়ার জন্য বা থামার জন্য বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। এই তিনটা মূল বিষয় আমরা বিরাম চিহ্নের ক্ষেত্রে দেখতে পাই। এখানে দেখো বলছে যে মানুষ একটানা কথা বলতে পারে না, মাঝে মাঝে থামতে হয়। আমি যেটা বলছি, বিরতির প্রয়োজন হয়, থামতে হয়, আর এই থামা বা বিরতির প্রয়োজনের জন্য বিরাম চিহ্নের দরকার। আবার দেখো, তাছাড়া অন্যের কথাগুলো বোঝার সময় দিতে হয়। মূলত একজন কথা বলছে, সেই কথাটা আরেকজন শুনবে বা বুঝতে পারবে, সেই বোঝার জন্য মূলত সময় প্রয়োজন হয়। এই সময়ের প্রয়োজনের জন্য মূলত বিরাম চিহ্নটা ব্যবহার হয়। লেখার বেলায় তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয়। এই যে থামা বা বিরতি, লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু বিরতির প্রয়োজন আছে। এই বিরতিটাই হচ্ছে বিরাম চিহ্নের মূল বিষয়। বিরতি দেওয়ার জন্য মূলত বিরাম চিহ্নটা ব্যবহার হচ্ছে। আবার দেখো, কথা থামতে হয়, কথা থামাতে হয় শ্বাস নেবার জন্য। এই যে শ্বাস নেওয়ার জন্য বিরাম চিহ্নের দরকার হয়। এই রকম লেখায় এই রকম ব্যবহৃত চিহ্নগুলোকে মূলত সংকেত বা চিহ্নগুলোকে মূলত বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্নের অপর একটি নাম আছে, সেটি হচ্ছে ছেদ চিহ্ন। এখন দেখো, বিরাম চিহ্ন ব্যবহারের ফলে কি হয়। বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। বিরাম চিহ্ন যখনই আমি বাক্যে ব্যবহার করব তখন অর্থটা সুস্পষ্ট হবে। এখানে বিরাম চিহ্ন কাকে বলে সেটা আছে, তোমরা হচ্ছে সেই বিরাম চিহ্ন কাকে বলে এটা দেখে নিবা। এখানে দেখো বিভিন্ন রকমের বিরাম চিহ্ন রয়েছে, যে মোট সব বিরাম চিহ্নের নাম এবং হচ্ছে আকৃতিগুলো দেওয়া আছে। তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের সেই আকৃতিগুলো ভালো মতো চিনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে তোমাদের আকৃতিগুলো থাকে যে নিচের কোনটি বিরাম কমা এর আকৃতি, তখন তোমাদেরকে দেখা চিহ্ন থাকবে MCQ এ, সেই চিহ্নগুলো তোমাদের কমা কোনটা সেটা দেখে বুঝতে হবে। এই জন্য এগুলো তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে যে কোনটাকে ড্যাশ বলে, কোনটাকে কোলন ড্যাশ বলে, কোনটাকে হচ্ছে সেমিকোলন বলে, কোনটাতে কমা বলে, এগুলো দেখতে হবে তোমাদের। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো দাড়ি, জিজ্ঞাসাবোধক এবং বিষয় চিহ্ন। এখানে দেখো বাক্যের শেষে এই তিনটা বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, এর বাইরে কোনো বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয় না। সেটা হচ্ছে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন এবং বিস্ময় চিহ্ন। এখন দেখো, দাড়ি বসানোর কিছু নিয়ম রয়েছে। বক্তা বা লেখকের মনোভাব সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ বলা হয়। দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। বারবার বলছি, এই জিনিসগুলো তোমরা মনে রাখবে যে অপর নামটা কি, দাড়িকে অপর কি নামে বলা হয়, সেটা হচ্ছে পূর্ণচ্ছেদ। এটা হচ্ছে সবসময় দাড়ি বক্তা বা লেখার মনোভাব সমাপ্তি অর্থাৎ শেষ করা অর্থে এই দাড়িটা বসে। এবার দেখো জিজ্ঞাসাবোধক, এটাও তোমরা জানো যে কোনো কিছু জানতে চাইলে বা জানার আগ্রহ জন্মালে তার সেই বাক্যের শেষে কিন্তু প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হয়। এবার দেখো বিষয় চিহ্ন। বিষয় চিহ্ন বসানোর কাজই হচ্ছে যেসব বাক্যে বক্তার মনের বিভিন্ন ধরনের আনন্দ, বেদনা, দুঃখ, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করা হয়, এবং সম্বোধন পদের পরে বিরাম চিহ্ন বিস্ময়বোধক চিহ্ন বা সম্বোধন চিহ্ন বসে। বিস্ময়বোধক চিহ্নকে কিন্তু সম্বোধন চিহ্ন বলা হয়। এখানে উদাহরণ দেওয়া আছে। আর হচ্ছে সম্বোধন পদ বলতে মূলত বোঝাচ্ছে যে কাউকে কোনো কিছু নির্দিষ্ট করে কাউকে কিছু বলাকে মূলত সম্বোধন পদ বলে। এখানে দেখো সম্বোধন পদ রয়েছে, মাগো তুমি কখন এলে। এখানে
মা গো, মাকে সম্বোধন করে বলা হয়েছে যে তুমি কখন এলে, এই জন্য মা গো এটা হচ্ছে সম্বোধন পদ, বুঝছো? আর এই জন্য এরপরে কিন্তু সম্বোধন পদের পরপরই কিন্তু বিষয়বোধক চিহ্ন বসে এবং বাক্যের শেষেও কিন্তু বিষয়বোধক চিহ্ন বসাতে হবে, কারণ এখানে বিষয়বোধক চিহ্ন দুই জায়গাতে বসবে, একটা হচ্ছে সম্বোধন পদের পরে এবং একটা বাক্যের শেষে। এরপরে দেখো এখানে একটা বিশেষ লাইন রয়েছে যেটা আমার আন্ডারলাইন করা হয়নি। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো হচ্ছে এই যে এই বিরাম চিহ্নগুলো সবসময় বাক্যের মাঝখানে ব্যবহার হয়। সেমিকলন, কোলন, কমা, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন এবং বিকল্প চিহ্ন। এইগুলো মনে রাখবে যে কোনগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয় বিরাম চিহ্ন, কোনগুলো বাক্যের শেষে ব্যবহৃত হয় বিরাম চিহ্ন। এবার দেখো এখানে আসছে কমা। এখন প্রত্যেকটা বিরাম চিহ্নের নিয়মগুলো এখানে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। দেখো এখানে কমা, বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা ব্যবহৃত হয়। বিরতির সময়টা তোমরা খেয়াল করবে যে এখানে অল্প বিরতি আসলে কমা বসবে এবং আলাদাভাবে বলা হয়েছে কোন কোন জায়গায় কমা বসে। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসবে। এখন দেখো তুমি যাবে না, যাবে না, এটা যদি আমি না থামি এবং এক লাইনে বলি তাহলে কিন্তু বাক্যের অর্থটা স্পষ্ট হবে না, কারণ এখানে বলছে তুমি যাবে কিনা, আগে জিজ্ঞাসা করছে, আর যদি না যাও সেটা জানতে চেয়েছে। এই জন্য এটাকে বাক্যের অর্থটাকে বিশেষভাবে স্পষ্ট করার জন্য মাঝখানে কিন্তু তুমি যাবে এর মাঝখানে কিন্তু আর না যাবে এর মাঝখানে কমাটা বসছে। এবার দেখো বাক্যে সম্বোধনের পর কমা বসে। এখানে দেখো আমি আগেই বলেছি সম্বোধন বলতে কাউকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা, যেমন সেতু পড়তে বসো, এখানে সেতুকে সম্বোধন করে বলা হয়েছে আর অন্য কাউকে না। আবার দেখো বিথু খাবে এসো, একইভাবে দেখো শুধুমাত্র সম্বোধন মানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হলে সেটা সম্বোধন হবে এবং তারপরে কিন্তু কমা বসবে। এরপরে দেখো একই পদের একাধিক শব্দ পাশাপাশি বসলে কমা বসে। যেমন এখানে দেখো একই জিনিস, যেমন এখানে একই নদীর নাম অনেক কয়েকটা নদীর নাম পাশাপাশি বসছে, এই জন্য বলছে একাধিক শব্দ পাশাপাশি বসলে একই পদের, পদ্মা, মেঘনা, যমুনা, তোমরা জানো এর মাঝখানে মাঝখানে কমা বসে। ঠিক একইভাবে এরকম ধরনের অনেক কিছু আছে যেগুলো একের অধিক বসলে সেটার মাঝখানে মাঝখানে কমা বসবে। আবার দেখো একই ধরনের একাধিক বাক্য বা বাক্য অংশকে আলাদা করতে, এখানে যেমন আমরা শব্দ পেলাম, এখানে বাক্যকেও আলাদা করতে আমরা কমা ব্যবহার করি। যেমন এখানে দেখো শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো, বই রাখলো, তারপর বেরিয়ে গেল। এখানে কিন্তু তিনটা কাজের কথা বলা হয়েছে, তিনটা বাক্যের কথা বলা হয়েছে এবং সেটা আলাদা করে। প্রথমে ক্লাসে ঢুকলো সেটাকে কমা দিয়েছি, আলাদা করা হলো। তারপরে কাজটা কি, বই রাখলো, এটা একটা আলাদা কাজ বা আলাদা বাক্য, এই জন্য কমা দেওয়া হলো। এবং তারপর বেরিয়ে গেল, এটাও কিন্তু আলাদা বাক্য এবং আলাদা একটা কাজ বোঝাচ্ছে, এই জন্য আলাদা আলাদা বাক্য যখন থাকবে তখন সেটার মাঝখানে কমা বসবে। একইভাবে দেখো বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। উদ্ধৃতি চিহ্ন বলতে মূলত বোঝানো হচ্ছে যে আমি যদি যখন কাউকে কোনো কিছু নির্দেশ করে বলবো, যেমন কোনো কিছু করতে বলবো, যে মা বললেন অঙ্ক করতে বসে এবং বললেন কথাটা থাকবে, উদ্ধৃতি চিহ্ন মূলত এই যে উদ্ধৃতি চিহ্ন বলতে মূলত এই যে উপরে যে ঊর্ধ্বকমা আছে এবং হচ্ছে উদ্ধৃতি বলতে মূলত আমি হচ্ছে কাউকে বললাম বলে সম্বোধন করে কোনো বাক্য যখন আমি বলবো তখন সেটাকে উদ্ধৃতি চিহ্নের আগে কমাটা বসানোর কথা বলা হচ্ছে। এখানে তোমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন সবসময় এই যে তোমরা বাক্যের উপরের অংশে দেখবে দুই পাশে দুটো উল্টো দিকে এবং সোজা দিকে কমা বসানো আছে, এটাকে মূলত উদ্ধৃতি চিহ্ন বলে। আর এই উদ্ধৃতি চিহ্নযুক্ত বাক্যগুলো যখনই তোমরা দেখবে তার আগের অংশেতে তোমরা অবশ্যই হচ্ছে কমা বসাবে। এরপরে আসছে সেমিকলন। সেমিকলন হচ্ছে কি, সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, যে একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে মাঝে যোগসূত্র রক্ষার জন্য সেমিকলন ব্যবহার করা হয়। দেখো সেমিকলন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেই। দেখো কমা অল্প সময় বিরতির জন্য বসে এবং এটা হচ্ছে কমার থেকে দ্বিগুণ সময় লাগে সেমিকলনে। এবার দেখো দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকলন বসে। এখানে বাক্যের মধ্যে সম্বন্ধ বা ভাবটা তোমাদের দেখতে হবে এবং এইরকম ধরনের বাক্য আসলে তোমাদের কমা বসাতে হবে। যেমন ভাব বা অর্থের সম্বন্ধ বলতে বোঝাচ্ছে দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। কারণ দিনটা ভালো নয় এর সাথে সম্পর্ক হচ্ছে বৃষ্টি পড়ার, কারণ বৃষ্টি পড়ার জন্য দিনটা কিন্তু ভালো নয়, এটাই হচ্ছে অর্থের ভাব বা সম্বন্ধ বোঝাচ্ছে, এই জন্য মাঝখানে কিন্তু সেমিকলন বসাচ্ছে। একইভাবে দেখো একাধিক বাক্য সংযোগ অব্যয় দ্বারা যুক্ত না হলে সেক্ষেত্রে সেমিকলন বসে। ধরো একাধিক বাক্য রয়েছে, সংযোগমূলক অব্যয় অর্থাৎ বলছে ও এবং অথচ কিংবা কিন্তু এগুলোকে মূলত বলা হয় সংযোগ অব্যয়। এগুলো যদি বাক্যের মধ্যে না থাকে তখন সেটা সেমিকলন দিয়ে আলাদা করতে হয়, এটাই বোঝানো হয়েছে।
এবার দেখো যে যে অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তার আগে কিন্তু সেমিকলন বসে এবং তার আগে বলেছে। এখন কোন অব্যয় দ্বারা আমাদের অনুমান প্রকাশ করা বোঝাচ্ছে বা বৈপরীত্য সেটা তোমাদের অর্থ করে বুঝতে হবে। দেখো এখানে যে ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস, এখানে হচ্ছে বৈপরীত্য হচ্ছে মেধাবী এই বিষয়টা, অলসটা নয়। এজন্য এখানে কিন্তু এই মেধাবীর এখানে কিন্তু সেমিকলনটা বসছে। একইভাবে কোলনটা দেখো, কোলন হচ্ছে নানা কারণে ব্যবহৃত হয় উদাহরণ বোঝাতে। যখন তুমি কোনো বাক্য লিখবে যেমন বা কোনো প্রকারভেদ লিখতে গেলে তোমরা কিন্তু এই জিনিসগুলো যেমন যে সন্ধি দুই প্রকার, প্রত্যয়ের ব্যাপারটা আছে, প্রত্যেকটা যখন উদাহরণ দিতে যাবে তখন কিন্তু মাঝখানে এখানে সেমিকলন বসে। একইভাবে উদ্ধৃতি, এই যে দেখো এক জায়গায় আমরা পেলাম যে উদ্ধৃতির আগে কমা বসে, আবার এখানে সেমিকলন না কোলনও বসে। যদি এমসিকিউ তোমাদের কোলন থাকে তাহলে কোলন মানে টিক চিহ্ন দিবা, আর যদি কমা থাকে তাহলে কমা, আর দুটো থাকলে দুটোই তোমরা আনসার করতে পারবে, এটার কোনো সমস্যা নেই। যখন যেটা অপশনে থাকবে সেটাই তোমাদের নির্বাচন করতে হবে। এখন দেখো নাটকের সংলাপের আগে, যখন নাটকে সংলাপ ব্যবহার করা হয় কোনো দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তির মধ্যে কথোপকথন হবে, তখন সেই ব্যক্তিগুলোর পরে পরে কিন্তু ব্যক্তির নামের পরে পরে কিন্তু এই কোলন চিহ্নটা বসে, এই জন্য এখানে দেয়া হয়েছে। এখন দেখি হাইফেন। হাইফেনকে বাংলায় কিন্তু সংযোগ চিহ্ন বলা হয়, এটা কিন্তু তোমাদের জানার বিষয়। হাইফেনের অপর নাম হচ্ছে সংযোগ চিহ্ন। এখন দেখো বিভিন্ন কারণে বাক্যে হাইফেন বসে দুটো শব্দের মধ্যে সংযোগ বোঝাতে, যেমন বাবা মা, পাপ পুণ্য, ভালো মন্দ, কাছাকাছি জিনিসগুলো যেমন হচ্ছে দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, এরকম সংযোগ বোঝায় মূলত। এরকম ধরনের শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন মাঝখানে কিন্তু হাইফেন বসে। একইভাবে দেখো ভালো মন্দ, ন্যায় অন্যায়, বিভিন্ন ধরনের শব্দগুলো যখন পাশাপাশি বসবে, প্রায় সমর্থক শব্দ, সেগুলো হচ্ছে পাশাপাশি বসার জন্য মাঝখানে কিন্তু একটা হাইফেন বসে। এখন দেখো সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করার জন্য কিন্তু হাইফেন বসে। এই রকমভাবে যেমন পাপ পুণ্য, ভালো মন্দ, এইগুলোকে মূলত হচ্ছে সমাসবদ্ধ পদ বলা হয়। এরকমভাবে প্রীতি, উপহার, অহিনুকুল, এই ধরনের যখন দেখবে তখন এগুলো সমাসবদ্ধ পদ হবে এবং ওগুলোর মাঝখানে হাইফেন বসাতে হবে। এবং সবশেষ নিয়মটা হচ্ছে একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে, যেমন নদ নদী, এটা একই ধরনের অর্থ। আবার দেখো কোনো জায়গার নাম পরপর পরপর বসানো হলে সেই সব মাঝখানে হাইফেন বসে। একটি বাক্যের মধ্যে নানা ধরনের জায়গার নাম বসাতে হবে, খুলনা, ঢাকা, খুলনা, বরিশাল ইত্যাদি। এই হলো তোমাদের বিরাম চিহ্ন। তোমাদের বারবার বলছি এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো ভালো করে দেখবে, উদাহরণগুলো দেখবে এবং সংজ্ঞাগুলো দেখবে, চিহ্নগুলো মুখস্থ করবে। আর তোমাদের বাড়ির কাজ থাকবে 10টি অন অড আনসার, মানে 10টি প্রশ্ন এবং এক কথায় উত্তরটা লিখে নিয়ে আসবে, অর্থাৎ জ্ঞানমূলকের মতো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।